তাচ্ছিল্য সুরে টেনে বলল, ভালোবাসা? তুমি বোধহয় জানো না আমি আর সেই আগের আদিব নেই। বাস্তবতা আমাকে অনেক শিখিয়েছে। আমিও মানুষ চিনতে শিখেছি। আসলে দোষটা তোমার ছিল না। আমি ভুলেই গিয়েছিলাম সবাই সবকিছুর যোগ্য নয়। যতটুকু ভালোবাসার প্রয়োজন ছিল তার চেয়ে অধিক ভালোবেসেছি বলেই হয়তো তুমি আমার ভালোবাসার মূল্য বুঝতে পারোনি। আমি অনিয়মের নিয়ম ভেঙে তোমাকে ভালোবেসেছি, আর তুমি সেই ভালোবাসাকে নিয়ম করেই অবহেলা করেছ। আসলে প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে গেলে আমরা কেউই সেটার মূল্যায়ন করি না। তাই যতটুকু প্রয়োজন তার চেয়ে অধিক কোনো কিছুই করা উচিত না। সেটা ভালোবাসা হোক বা কেয়ার, রেসপেক্ট, ট্রাস্ট, যাই হোক না কেন। এখন আমিও আমার মতো করে ভালো থাকতে শিখে গিয়েছি। মেনে নিয়েছি কঠিন বাস্তবতা, মেনে নিয়েছি নিয়তিকে। আমার লাইফে বিশ্বাসঘাতকদের প্রবেশ করা নিষিদ্ধ। ঋতু অবাক হয়ে শুনছিল আদিবের কথাগুলো। আজ এই আদিবের মধ্যে কতটা পরিবর্তন ঋতু মানতেই যেন পারছে না। হৃদয়ের আশার আলোটুকু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। স্তব্ধ হয়ে ছহির দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের মানুষটির দিকে। তার কান্না থেমে গেল। আদিবের পা থেকে হাতের বাঁধনটা ছুটে গিয়েছে। আদিব মুহূর্তে অন্যদিকে মুখ রেখে সরে দাঁড়িয়ে পুনরায় আবার বলল, ভাগ্যক্রমে আমাদের আবার দেখা হলো। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা এটাই যেন শেষ দেখা হয়। তবে শেষবারের জন্য তোমার কাছে একটাই অনুরোধ থাকবে, তা হলো মিথ্যা কথা বলা বন্ধ করো। কারণ এই মিথ্যার কারণে তোমার আমার মাঝে এতটা দূরত্ব। এই মিথ্যার কারণে তোমার আমার পথ আলাদা। মিথ্যার কারণেই আমাদের বিচ্ছেদ হওয়া। এই মিথ্যার কারণে শুধু আমাদেরই না, হাজারো সম্পর্কের বিচ্ছেদ হয়। আর আমি চাই না এই মিথ্যার কারণে তোমার পরবর্তী সম্পর্কে বিচ্ছেদ নেমে আসুক। আমি চাই না অবিশ্বাসের আগুনে তোমাদের সম্পর্কটা পুরো ছাই হোক। তুমি বলেছিলে ভালোবাসি, আমি বিশ্বাস করেছি। তোমার নানান রকমের মিথ্যা জেনেও আমি সুযোগ দিয়েছি। তবে সুযোগ একবার দেয়াটা ঠিক আছে, কিন্তু বারবার দেয়া বোকামি। আর ভুল তো মানুষই করবে, কিন্তু যে ভুল জেনে শুনে বারবার করা হয় সেটাকে ভুল বললে নিঃসন্দেহে মূর্খতা করা হবে। তাই আমিও পারলাম না আরেকবার সেই ভুলকে প্রশ্রয় দিতে। আদিব আর এক মুহূর্ত দাঁড়ালো না, পা বাড়ালো নিজের গন্তব্যে। ঋতু রাস্তার উপর বসে আদিবের যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। এদের এতক্ষণে চিৎকার চেঁচামেচি কান্নার শব্দ শুনে গ্রামের কিছু মানুষ ঋতুর নিকট এসে জড়ো হলো। আদিব ও ঋতুর পাশাপাশি গ্রাম হবার কারণে অনেকেই তাদের বিষয় অবগত। ঋতুকে এখানে এই অবস্থা দেখে কারো মনে সামান্য দয়া হলো না। উল্টো সবাই ছিছি করছে। যে যা পারছে মন্দ কথা শোনাতে ভুলল না। এক বয়স্ক মহিলা তো তাকে দেখে আঁচল দিয়ে নিজের মুখ ডেকে নিল। যেন ঋতুকে নিজের চেহারাটা দেখানো অমঙ্গল। মানুষজনের কথা কানে আসতেই আদিব পিছনে ফিরে তাকালো। ঋতুকে কিছু মানুষ ঘিরে ধরেছে। সেদিকে পাত্তা দিল না আদিব। পরক্ষণে কোথা থেকে যেন আদিবের এক দুঃসম্পর্কের চাচি এসে তাকে হাঁক ছেড়ে ডেকে জিজ্ঞেস করলো, আদিব বাবাজি এইখানে কি হইছে? এই অপাইয়া মাইয়া এখানে আইলো কেমনে? আদিব বলল, তেমন কিছু হয়নি চাচি, আমি দোকানে যাচ্ছি, অনেক দেরি হয়ে যাচ্ছে আমার, আমি আসি এখন। ব্যস্ততা দেখিয়ে দ্রুত চলে গেল আদিব। এখানে এক মুহূর্তও সে থাকতে চায় না। তার যেন দম আটকে যাচ্ছে। আজ আর দোকানে মন বসবে না তার। নিরিবিলি একটা জায়গায় একান্ত সময় কাটানোর জন্য নদীর দিকে এলোমেলো পায়ে হাঁটছে। পুরো ক্ষতগুলো জাগ্রত হচ্ছে বারবার। শূন্য দৃষ্টি নিক্ষেপ করে এলোমেলো ভাবে বলল, জীবনে বহু কিছু হারিয়েছি, কিছু ইচ্ছায় তো কখনো অনিচ্ছায়। আজ তোমায় হারানোটা ছিল আমার ইচ্ছারই একটা অংশ। আমাকে আগলে নিয়ে যত্নে ভাঙতে চাও মানুষটাকে আমি আমার জীবন থেকে খারিজ করলাম। একবার ছেড়ে যাওয়া মানুষগুলো আবারও ফিরতে চাইবে। আদৌ তাদের সাথে পুনরায় কি জীবন বাঁধা যায়? উত্তরটা হবে না। কিছু কিছু মানুষকে কখনোই দ্বিতীয়বার ক্ষমা করা যায় না, কখনোই না। আদিবের চাচি বুঝলো আদিব কিছু লুকাচ্ছে তার থেকে। মুহূর্তেই উনি ঋতুকে ধাক্কা দিয়ে বলল, এই কলঙ্কিনী নষ্টা মাগি, তুই কোন মুখ লইয়া গ্রামে আইছ? দুইটা সংসারে তছনছ কইরা তোর মনে শান্তি হয় নাই? সোনার টুকরা পোলাটা রাইখা বুড়া এক পেডার লগে চলে গেছ। পোলাটার তো একবার টাকা পয়সা সব নিয়ে খাইয়া দিছ। এখন আবার পোলাটায় যেই না একটু নিজের জীবনটা গুছিয়ে লইব অমনি এখানে হাজির হইছ। তো নতুন বাতারের আদর্শ কম পড়তে আছে নাকি? কম পড়লে পাড়ায় যা, তোর জন্য ওইটাই ভালো। এক্ষুনি এই গ্রাম থেকে দূর হবে শয়তানের বাচ্চা। আর যেন কোনোদিন তোর ছায়া এই গ্রামে না দেখি। বলে আবারও ধাক্কা দিল চাচি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্ছ্বাস নিয়ে যেন উপভোগ করছে বিষয়টি। ঋতু প্রত্যুত্তরে কাউকে কিছু বলতে পারলো না। কি বলবে সে? তার কর্ম ভালো হলে তো এসব আর শুনতে হতো না। অনুতপ্তার আগুনে হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে, অথচ কাউকে বুঝাতে পারছে না। লোকজনের এমন বাজে বিশ্রী বাক্য আর সহ্য করতে পারলো না
ঋতু। ক্লান্ত শরীর এক বুক অসহায় যন্ত্রণা নিয়ে গ্রাম ছাড়লো ঋতু। আবার জসিমের নিকট যাবে বলে গাড়িতে বসলো। আজ তার আপন বলতে কেউ নেই, তার কষ্টগুলো অনুভব কেউ করছে না। বিশাল এই পৃথিবীতে সে সম্পূর্ণ একা। জসিমের ওইখানেই তার শেষ ভরসা। যত কষ্ট দিক, একটা থাকার মতো আশ্রয় তো আছে। পরক্ষণে আবার মনে মনে ভয়ও হচ্ছে, যদি জসিমও তাকে সবার মতো তাড়িয়ে দেয়। প্রায় ঘন্টাখানিক হয়েছে নদীর পারে ঘাসের উপরে শুয়ে আকাশের দিকে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে আদিব। নিজের কষ্টগুলো যেন নিকোটিনের ধোঁয়ার সাথে সাথে উড়িয়ে দিচ্ছে ওই দূর আকাশে। অতিরিক্ত সিগারেট খাবার ফলে মাথা টনটন করছে তার। হাতের সিগারেটটায় দুইটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল। আকাশের দিকে তাকিয়ে কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আদিব। অতঃপর মনে মনে আওড়ালো, আমি অভিশাপ দিচ্ছি না, তবে আমি খুব করে চাই আমার সাথে অন্যায় করা মানুষদের আল্লাহ তাআলা নিজে শাস্তি দিক। আজ না হোক, আজ থেকে 10 বছর কিংবা 10 যুগ পরে হলেও তারা তাদের কর্মফল ভোগ করুক। তারাও উপলব্ধি করুক আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তারা উপলব্ধি করুক অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। অন্যকে কষ্ট দিলে সেই কষ্ট সুদ সহ নিজের কাছেও ফিরে আসে। মাথাটা ঘুরছে তার। উঠে গিয়ে নদীর পানি দিয়ে ভালোভাবে চোখে মুখে ছিটালো। পরক্ষণে সুমনা বেগম ফোন দিয়ে বাজারের কিছু লিস্ট দিল। আজকের বিষয়টি এখনো তার অজানাই রয়ে গেল। মায়ের ফোন পেয়ে নিজেকে সামলে নিল আদিব। মধ্যবিত্ত পুরুষ মানুষদের ভিতরে কষ্ট জাগ্রত করতে নেই, তাদের কষ্টগুলো বুকের ভিতরে খুব গোপনে মাটি চাপা দিয়ে রাখতে হয়। কেননা তাদের যে অনেক দায়িত্ব জীবন সংসারে। নিজের কষ্টগুলো মাথা থেকে জেরে হেলে দুলে নিজের বাড়ির দিকে রওনা দিল আদিব। ঋতুর ঢাকায় পৌঁছাতে রাত 10টা বেজে গিয়েছে। বাস থেকে নেমে ক্লান্ত দেহ, বিষণ্ণ মনটা টেনে হিস্ট্রি কোনো মতে জসিমের বাসার দিকে যাচ্ছে। এরপরে তার সাথে ঠিক কি হবে আদৌ জানা নেই তার। জসিমের ভয়ে বুকে দুকদুকানি হচ্ছে। ঋতু অনুভব করছে সারা শরীর মৃত কাঁপছে তার। তবুও এক বুক সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। এছাড়া যে তার কোনো উপায় নেই হাতে। নিজ দোষের সৃষ্টিকর্তা যে তার সকল পথ বন্ধ করে দিয়েছে। শরীর, চোখে মুখে স্পষ্ট বিষণ্ণতার ছাপ। তার উপরে সারাটা দিন অনাহারে থেকেছে মেয়েটা। হাঁটতে পারছে না ঠিকভাবে, দেহটা আর চলছেই না সামনে। নিজের কাছে টাকাও আছে খুব সীমিত, তবুও ক্ষুধার জন্য কিছু খেতেই হবে। হঠাৎ চোখে পড়লো একটা চায়ের দোকান। সেখান থেকে 10 টাকা দিয়ে দুটো পাউরুটি কিনে পানি দিয়ে ভিজিয়ে গপ গপ করে খেয়ে নিল। দোকানদার অবাক চোখে এক ক্ষুধার্ত মেয়ের খাওয়া দেখলো। পেটের ক্ষুধার জন্যই তো মানুষ কত কি করে। যে মেয়েটা এসব দেখলেও একটা সময় নাক ছিটকিয়েছে, আজ পেটের দায়ে অমৃতভাবে খাচ্ছে শুকনো পাউরুটি। ঘন্টাখানিক হয়েছে জসিমের বাসার সামনে যুবথুবু হয়ে বসে আছে ঋতু। বাসার দরজায় বড় একটি তালা ঝুলানো, চারপাশে শুষান নীরবতা বিরাজমান। রাত তরতর করে বাড়ছে, অথচ মানুষটার কোনো খবর নেই। ঋতুর ফোনটা অবধি তুলছে না। মনটা কু গাইছে তার। তবে কি শিলার নিকট গিয়েছে জসিম? ঋতু ছিল তার কয়েকদিনের মোহ, গুটি কয়েকদিনের প্রয়োজন মাত্র। মোহ কেটে গিয়েছে। এখন ঋতুর দর্শন ও বিষাক্ত ঠেকাচ্ছে জসিমের কাছে। সংসারের জন্য শিলাকে খুব দরকার তার, সেটা হারে হারে অনুভব করে জসিম। তাই তো শিলাকে নিজের কাছে আনবার জন্য মরিয়া হয়ে উঠেছে জসিম। ঋতু কয়েকদিন আগে শুনেছিল যেভাবেই হোক শিলা ও ছেলে মেয়েদের ঢাকায় নিয়ে আসবে। এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়াও হয়েছিল। তাকে বারবার বাসা থেকে যাবার হুমকি দিয়েছিল জসিম। সেখানে গতকাল সে নিজ ইচ্ছায় জসিমকে কিছু না বলে বাসা থেকে চলে গিয়েছিল। এমনটা করা একদম ঠিক হয়নি তার। নিজের জায়গাটা নিজেই হাতছাড়া করলো সে। জসিমের মতো মানুষের দ্বারা সবই সম্ভব। মাথা ভর্তি দুশ্চিন্তা, একাধিক প্রশ্ন কিলবিল কিলবিল করছে মস্তিষ্ক জুড়ে। তবে কি জসিম শিলাকে নিয়ে আসবে? তাকে যদি বাসায় আর না তোলা হয়, একা এই শহরে কি করবে সে? কোথায় যাবে? না আর ভাবতে পারছে না ঋতু। তার মাথাটা তীব্র যন্ত্রণা করছে। আরো কিছু সময় অপেক্ষা করছে ঋতু, কিন্তু আসছে না জসিম। ক্লান্ত শরীর নিয়ে সারা রাত এখানে বসে থাকাও সম্ভব নয়। মিনিট 10 দূরেতে বান্ধবী রিয়ার বাসা। একবার ভাবলো সেখানে যাবে, আবার ভাবলো এত রাতে দাদার বিরক্ত করা কি ঠিক হবে? সিদ্ধান্তহীনতায় ভুগছে ঋতু। হুট করে সিদ্ধান্ত নিল রিয়াকে একবার কল করা যাক। যদি যেতে বলে তবে যাবে সে। কয়েকবার কল দিতেই রিসিভ করলো রিয়া। ঋতু আকতি কণ্ঠে বলল, দোস্ত আমি আসবো তোদের বাসায়, বড় বিপদে পড়েছি। একটা রাত জায়গা হবে তোদের বাসায়? প্লিজ একটা রাত শুধু। এত রাতে ঋতু তার বাসায় আসবে শুনে কপালে বাস পড়লো অপর প্রান্তের মানুষটির। খানিক চিন্তিত হয়ে প্রশ্ন করলো, এত রাতে আমাদের বাসায় আসবি মানে? কোনো সমস্যা হয়েছে নাকি তোর নতুন জামাই বাসা থেকে বের করে দিয়েছে? শেষের কথাটা খোঁচা দিয়ে বলল রিয়া, যা ঋতুর হৃদয়ে হাজারটা সূচের
আগুনের মতো বিঁধলো। ঋতু আজকের ঘটনা আড়াল করলো, মুখে একটু হাসি টেনে বলল, কি বলিস তুই? আমি গ্রামে গিয়েছিলাম কয়েকদিন আগে, আজই একটু আগে ফিরলাম। আর উনি হঠাৎ ব্যবসার কাজে ঢাকার বাহিরে গেছে, ফিরতে অনেক রাত হবে। বাসার চাবিটাও ওনার কাছে। বাসার সামনে একা একা ভয় করছে আমার। রিয়া বিশ্বাস করলো কিনা বুঝে গেল না, তবে সে অনুভব করছে ঋতু একদমই ভালো নেই। ঋতুর এমন একটা ঘৃণিত কাজের জন্য তার উপরে রাগান্বিত রিয়া। একসময় দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, এখন দুজনের মাঝে বড্ড দূরত্ব। আগে তার অনেক বিপদে বেশ সাহায্য করেছে ঋতু। এই মানুষটি বিপদে তাকে কি করে না করা যায়। মানবতার খাতিরে কয়েক সেকেন্ড চুপ করে আসতে অনুমতি দিল রিয়া। অনুমতি পেয়ে আর এক সেকেন্ড ব্যয় করলো না ঋতু। দ্রুত পায়ে এগিয়ে গেল রিয়ার বাসায়। ঋতুর জীর্ণ শীর্ণ মুখশ্রী দেখে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল রিয়া। রিয়া ও তার হাজবেন্ড সাজিদকে নিয়ে এক রুমের একটি বাসার ছোট্ট সংসার তাদের, যার ফলে সবকিছু এক রুমের মধ্যে। ঋতু ফ্রেশ হয়ে এসে খাটের কিনারায় বসলো। তার এক পাশে রিয়া ও সাজিদ বসা। কয়েকবার লক্ষ্য করছে ঋতু, সাজিদ তার শরীরের দিকে গভীর দৃষ্টিতে তাকাচ্ছে। এই দৃষ্টি ভালো ঠেকছে না ঋতুর কাছে। সে মাথা নত করে আছে। রিয়া ঋতুকে পর্যবেক্ষণ করলো কিছু সময়। মুখ দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খায়নি। তাই ঋতুকে বসতে বলে ফ্রিজ থেকে খাবার নিয়ে গরম করতে গেল রান্নাঘরে। এই সুযোগে সাজিদ এসে ঋতুর পাশ ঘেঁষে বসলো। ঋতু লাফ দিয়ে উঠে মৃদু স্বরে বলল, কি করছেন কি ভাইয়া? দূরে গিয়ে বসুন। পরক্ষণে ঋতুর একটি হাত ছো মেরে টেনে নিজের পাশে বসিয়ে দিয়ে সাজিদ ফিস ফিস করে বলল, এত দূর দূর করছো কেন শালিকা? বুড়ো বয়সের বেটারা তোমার কাছে চান্স পায়, আমি ইয়াং দুলাবাই হয়ে কি সুন্দরী শালিকে একটু আদর করতে পারি না? একটা রাত হবে কি, একবার আসো, তোমার বুড়ো জামাইয়ের থেকে অনেক বেশি সুখ দিব। বলেই পৈশাচিক ভাবে হাসলো সাজিদ, যা দেখে ঘৃণা রাগে মিলেমিশে একাকার ঋতুর শরীর গিনগিন করছে। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না ঋতু। এক ঝাটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে সাজিদের গালে এক থাপ্পড় মারতে হাত এগোতেই হাতটা শক্ত করে চেপে ধরল সাজিদ। মুহূর্তে ব্যথায় কুকড়ে উঠল ঋতু। সাজিদ হাত আরো একটু শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে নিম্ন স্বরে কটমট করে বলল, বেশ শ্যামাকি, তোর এই অপবিত্র শরীর নিয়ে এত অহংকার? মনে হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা তুই। তোকে তো আমি দেখে নিব মাগি। এরই মধ্যে ঋতুর পায়ের আওয়াজ শোনা গেল। এই শব্দ পূর্ণকহরে পৌঁছাতে ঋতুর দিকে রক্তিম চোখে একবার তাকিয়ে হাত ছেড়ে দিয়ে রুম থেকে বাহিরে চলে গেল সাজিদ। লজ্জায় ঘৃণায় চোখ দুটো ঝাপসা হয়ে গেল ঋতুর। আজ নিজের করা ভুলের জন্য প্রতি পদে পদে অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে তাকে। সবাই তাকে পেয়ে বসেছে যেন। একটা সময় সাজিদ তাকে কতটা সম্মান করত, কত ভালো মানুষ মনে করত তাকে, অথচ সেই মানুষটা আজ তাকে কুপ্রস্তাব দিচ্ছে। এই পুরুষ কি আদৌ ভালো মানুষ, না এরা হচ্ছে মুখোশধারী শয়তান? এই শহরের প্রতিটি অলিতে গলিতে এমন হাজারো মুখোশধারী ভদ্রলোক রয়েছে। এক শয়তানের পাল্লায় পড়ে আজ জীবনে এত দুঃখ দুর্দশা। আজ আদিব তার কাছে থাকলে হয়তো দুঃখ দুর্দশা তাকে ছুঁইতেও পারত না। আফসোস, মানুষটাকে নিজেই ঠকিয়েছে। সে তার সমস্ত বিশ্বাস তাসের ঘরের মতো ভেঙে মিলিয়ে দিয়েছে হাওয়ায়। তার সরলতা নিয়ে খেলা করেছে প্রতিনিয়ত। এখন মানুষটা বুঝতে শিখেছে বিশ্বাসঘাতকদের বারবার ক্ষমা করতে নেই। তাই তো মুখ ফিরিয়ে নিয়েছে ঋতুর থেকে। ভাবতে চোখের জমাট বাঁধা অস্ত্রগুলো গড়িয়ে পড়লো গাল বেয়ে। এখানে এই বাসায় আর মন টিকছে না ঋতুর। তার জন্য তার বান্ধবীর সংসারে অশান্তির সৃষ্টি হোক তা একদমই চায় না সে। কিন্তু এত রাতে কোথায় যাবে? তাই বাধ্য হয়ে এই রাতটা এখানে কাটাতে হবে। রিয়াকে খাবার নিয়ে রুমে আসতে দেখে দ্রুত চোখের জলটুকু মুছে ফেললো হাতের উল্টো পিঠ দিয়ে। আজকের ঘটনা বলে দুজনের মধ্যে অশান্তি বাড়াতে চায় না ঋতু, তাই এসব বিষয় কিছু বলল না রিয়াকে। রিয়া খাবার বেড়ে দিয়ে ডাকলো ঋতুকে।